আসো জেনে নেই যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা বলতে কি বুঝবো। তো একটা রেফারেন্স ফ্রেম বলতে আমরা এরকম একটা ত্রিমাত্রিক কাঠামো চিন্তা করতে পারি, যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান কিংবা দৈর্ঘ্য এগুলো মাপতে পারি বা বেগ এগুলো মাপতে পারি। তো ধরা যাক এটা একটা রেফারেন্স ফ্রেম। এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আরেকটা রেফারেন্স ফ্রেম যদি ধ্রুব বেগে চলে, কোনো এক্সিলারেশন না থাকে, কোনো এক্সিলারেশন নেই, ধ্রুব বেগে চলে, তাহলে এটা একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আমি বলতে পারি। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে নিউটনের যে ইনার্শিয়াল ল বা জড়তার যে সূত্রগুলো, সেগুলো যেই ফ্রেমগুলোতে কাজ করবে সেই রেফারেন্স ফ্রেমগুলোই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। তো আমরা এখন স্পেশাল রিলেটিভিটি নিয়ে আলোচনা করছি, যে বিশেষ আপেক্ষিকতা যেটা। তো সেখানে আমাদেরকে এরকম স্পেশাল রিলেটিভিটি অ্যাপ্লাই করার জন্য জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিতে হবে। তো ধরা যাক এটা একটা রেফারেন্স ফ্রেম, ধরা যাক এটা হচ্ছে এস এবং এটা আরেকটা রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে এস প্রাইম। তো এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এই রেফারেন্স ফ্রেমটা এক্স অক্ষের দিকে ভি বেগে চলমান। তাহলে এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে অন্যটা ভি বেগে চলমান। তো এই জিনিসটা কিভাবে হতে পারে? ধরা যাক যে এরা দুইজনের থেকে দূরে সরে যাচ্ছে হাফ ভি বেগে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হবে? ভি। এরকম হতে পারে। অথবা হতে পারে ও পিছিয়ে যাচ্ছে, বাট ও পিছিয়ে যাচ্ছে আরো আস্তে আস্তে, যার ফলে ওর কাছে মনে হবে ও ভি বেগে এগিয়ে যাচ্ছে। এরকম নানান ভাবে তুমি কল্পনা করতে পারো যে একজনের সাপেক্ষে অন্য আরেকজন ভি বেগে কোন একটা দিকে চলে যাচ্ছে। যেমন এক্ষেত্রে আমরা বললাম যে এস ফ্রেমের সাপেক্ষে এস প্রাইম ফ্রেমে ভি বেগে, এস ফ্রেমের সাপেক্ষে এস প্রাইম ফ্রেম ভি বেগে এক্স অক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ফ্রেমে আমরা যত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেগ মাপবো সবগুলো হচ্ছে এরকম এক্স ওয়াই জেড ভি এগুলো দিয়ে মাপবো। আর এই ফ্রেমে আমরা যত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই কিছু মাপি না কেন, সবকিছু হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম ভি প্রাইম টি প্রাইম এগুলো দিয়ে মাপবো। তো এখান থেকে লরেন্স ট্রান্সফরমেশন থেকে দেখানো যায় যে আমরা যদি এই ফ্রেম থেকে কোন একটা পয়েন্টের ডিসটেন্স মাপি, ধরা যাক এক্স, আর এই ফ্রেম থেকে সেটা মাপবো এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম যেটা সেটা হবে এরকম, সেটা হবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ভি আর এই ভি সেম জিনিস, এই ভি আর এই ভি সেম জিনিস। তাহলে এক্স প্রাইম চলে আসবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর আমরা যদি এই ফ্রেমে যে সময় টি সেটা মাপি, সেটা এই ফ্রেম থেকে আসবে টি প্রাইম, আর ওই ফ্রেম থেকে যদি আমরা মাপি সেটা আসবে টি, তাহলে সেটা আসবে টি মাইনাস ভিএক্স বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই দুটো ফর্মুলা আসবে। তো এদেরকে আমরা বলবো হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। আর আমরা যদি এক্স দিয়ে এক্স প্রাইম পেতে চাই, টি দিয়ে টি প্রাইম পেতে চাই, উল্টোটা, তখন সেটা হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। তো আমরা উল্টোটাও চাইলে লিখতে পারি, যে এক্স কে আমরা চাইলে কি লিখতে পারি, তখন হচ্ছে এখানে এক্স এর জায়গায় চলে আসবে এক্স প্রাইম, মাইনাস এর জায়গায় চলে আসবে প্লাস, আর টি এর জায়গায় চলে আসবে টি প্রাইম, বাকিটুকু ঠিক থাকবে। ঠিক তেমনি আমরা এখানে যদি টি বসাই, এখানে টি প্রাইম বসাই, এখানে চলে আসবে প্লাস, এখানে চলে আসবে হচ্ছে এক্স প্রাইম, আর এখানে হচ্ছে সি স্কয়ার, বাকিটুকু যা আছে তাই থাকবে। তো এই হচ্ছে আমাদের লরেন্স ট্রান্সফরমেশন। তো এই লরেন্স ট্রান্সফরমেশনটুকু পর্যন্ত বলে আমি একটু থামি। তো এর মধ্যে দেখি যে আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো আমি দেখতে পাচ্ছি আশিক আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, সেলিম হুসাইন, ইতু, ইসরাফিল হুসাইন, পিথাগোরাস, তারপর আমি দেখতে পাচ্ছি মিতুল, তারপর রাতুল ইসলাম, হ্যালো, মতিউর রহমান, আকিব মাহাথির, জেরিন, তারপর জেরিন হ্যালো বলেছো, হ্যালো, তারপর রাফি, তারপর আমাদের ক্লাসে এসে জয়েন করেছো উপমা চক্রবর্তী, অবনী সঞ্জিদা, তারপর অনামিকা, তারপর হচ্ছে নাক্স ফাহিম, নাইম, তারপর আবার অনামিকা, শুভ, তারপর আমি দেখতে পাচ্ছি সীমান্ত দাস, তারপর আমি দেখতে পাচ্ছি শাহেদ, শাহেদ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, নাইমুল হাসান সিহাম, তানজিল, নাইম, আফরোজ, শেখ রাফাত, ফরহাদ হোসাইন, মেঘ, তারপর জাকারিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি জাহিদ, শাহরিয়ার কানন, তারপর সাইম সাদিদ, ইশতিয়াক, তারপর আমি দেখতে পাচ্ছি শাকিল, পারভেজ শেখ, সাইম সাদিদ, অপূর্ব আহমেদ এবং আল আমিন। তোমরা সবাই কমেন্ট করে আমাদেরকে জানিয়েছো তোমরা কে কোত্থেকে ক্লাস করছো। তো আমি এখন এই লরেন্স ট্রান্সফরমেশন থেকে চলে যাব এই আমরা স্পেশাল রিলেটিভিটি থেকে যা যা পাই সেই তিনটা অংশে। তার আগে একটা কথা বলে নেই
স্পেশাল রিলেটিভিটি যখন আমি অ্যাপ্লাই করব তখন হচ্ছে রিলেটিভিটির স্পেশাল রিলেটিভিটির জন্য দুইটা স্বীকার্য বা পূর্ব শর্ত ধরে নেওয়া হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে খুব সহজ ভাষায় বলতে গেলে যে ফিজিক্সের ল গুলো সমস্ত জড় প্রসঙ্গ কাঠামে, জড় প্রসঙ্গ কাঠামো কি সেটা একটু আগে বললাম, যেখানে নিউটনের ইনার্শিয়াল ল গুলা খাটবে, সেই জড় প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের ল গুলো সব একই রকম, এবং শূন্য স্থানে আলোর বেগ সর্বোচ্চ এবং সেটা ধ্রুব। তুমি আলোর উৎসের দিকে এগিয়ে যাও বা আলোর উৎস থেকে দূরে সরে যাও, তাতে আলোর বেগ তোমার কাছে কখনোই বেশি বা কম মনে হবে না, ঠিক ঠিক নির্দিষ্ট একটা বেগ মনে হবে। কোথায়? শূন্য স্থানে। কিন্তু অন্য মাধ্যমে কিন্তু আলোর বেগ ডিফারেন্ট হতেই পারে। অন্য মাধ্যমে আলোর বেগ কমে যাবে। যেমন তুমি যদি শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে ঢুকো, তখন কিন্তু আলোর বেগ শূন্য মাধ্যমের তুলনায় 1.5 গুণ কমে যাবে। এটা কিন্তু হয়। তো শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে ধ্রুব, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো ধরে নিয়ে তোমাকে হচ্ছে স্পেশাল রিলেটিভিটির জগতে প্রবেশ করতে হবে। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন। যেটা সেখানে ফর্মুলাটা এরকম, L ইকুয়ালস L নট রুট ওভার 1 - v²/c²। এই L নটটা হচ্ছে ওর স্থিরাবস্থার ভর। এটা কেমন? সরি, স্থিরাবস্থার দৈর্ঘ্য। সেটা কেমন? স্থিরাবস্থার দৈর্ঘ্য বা রেস্ট লেন্থ। এটা কিরকম? যেমন এই কলমটা, এটা আমার সাপেক্ষে স্থির। তাহলে আমি যদি এর দৈর্ঘ্যটা মেপে বের করি যে কত, ধর একটা স্কেল ধরে আমি এর দৈর্ঘ্যটা মেপে বের করলাম, তাহলে সেই দৈর্ঘ্যটা আমার কাছে যত, সেটাই হচ্ছে আমার কাছে এল নট বা স্থিরাবস্থার দৈর্ঘ্য। আর এটা যদি এখন আমার সামনে দিয়ে প্রচন্ড বেগে গতিশীল হয়, সেই গতিশীল অবস্থায় যদি আমি এর দৈর্ঘ্যটা মাপার চেষ্টা করি, তখন যে দৈর্ঘ্যটা আমি পাবো সেই গতিশীল দৈর্ঘ্য, সেটা হচ্ছে এল। আর এই যে ভি দেখতে পাচ্ছি এখানে, এই ভি হচ্ছে আমার সাপেক্ষে এই কলমটা যত বেগে ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে এই ভি। আর সি তোমরা অলরেডি এটা জানো, এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। সুতরাং এই ক্ষেত্রে সি হয়ে যাচ্ছে একটা ধ্রুবক। তাহলে সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকু বলে আমরা এখন যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আরেকটু বোধগম্য হবে আমাদের কাছে। ধরা যাক আমরা কল্পনা করলাম যে একটা রকেট, এরকম লম্বা একটা রকেট, এই রকেটটা আমাদের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে এই রকেটের ভিতরে ধরা যাক একজন নভোচারী, যে রকেটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই নভোচারী রকেটের দৈর্ঘ্যটা যদি মাপে, ধর আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার রকেটের দৈর্ঘ্য কত, সে নিজের রকেটের দৈর্ঘ্যটা মেপে বলল যে লেজ থেকে নাকের ডগা পর্যন্ত আমাদের যে রকেটটা, এই রকেটটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, 100 মিটার। তাহলে এই কথাটা কে বললো? বললো হচ্ছে এই নভোচারী। সে কোথায় অবস্থিত? রকেটে অবস্থিত। তাহলে রকেটের সাপেক্ষে তার নিজের বেগ কত? 0। তার মানে রকেট আর সে একই দিকে একই বেগে যাচ্ছে, তাই না? তাহলে রকেটটা তার সাপেক্ষে স্থির, কিন্তু রকেটটা আমাদের সাপেক্ষে গতিশীল। ধরা যাক আমরা পৃথিবী থেকে ওকে অবজার্ভ করলাম, তাহলে আমাদের সাপেক্ষে ও গতিশীল। কত বেগে গতিশীল? ধরা যাক ও সামনের দিকে যাচ্ছে v ইকুয়ালস 0.8 c এই বেগে। 0.8 c তো আলোর বেগ, তাহলে 0.8 c মানে হচ্ছে আলোর বেগের 80% বেগে সে যাচ্ছে। তাহলে আমাদের কাছে এই রকেটের দৈর্ঘ্য কি 100 মিটারই মনে হবে নাকি পরিবর্তিত মনে হবে, সেটা একটু দেখি। তাহলে প্রথমে বলো, আমরা এই 100 মিটারকে কি এল এ বসাবো নাকি এল নটে বসাবো? অ্যান্সারটা হচ্ছে এই 100 মিটারটা কি সেটা আগে দেখি। 100 মিটারটা কে মাপলো? অ্যাস্ট্রোনট মাপলো। এই অ্যাস্ট্রোনট কোথায়? রকেটের ভেতরে। রকেটের সাপেক্ষে তো অস্থির, স্টেশনারি। তাহলে এই 100 মিটারটা হচ্ছে ওর স্থির দৈর্ঘ্য বা রেস্ট লেংথ। তাহলে আমরা এই 100 এটা বসাবো হচ্ছে এল নটে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী পাচ্ছি 100 ইন্টু রুট ওভার 1 - v²/c²। তাহলে v কত? 0.8 c। তাহলে v² কত হবে? 0.8 স্কয়ার c²। আর নিচে কি ছিল? c² ছিল। c² কেটে যাবে। তাহলে আমরা পরের লাইনে যা লিখতে পারবো সেটা হচ্ছে 100 রুট ওভার 1 - 0.8 স্কয়ার। তুমি যদি হিসাবটা করো তাহলে দেখতে পাবে 60 আসবে। তাহলে অলরেডি যারা যারা হিসাবটা করে ফেলেছো তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অ্যান্সারটা আসলো 60। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই রকেটের দৈর্ঘ্য অ্যাস্ট্রোনট বা নভোচারীর কাছে যদি 100 মনে হয়, অর্থাৎ তার স্থির দৈর্ঘ্য যদি 100 হয়,
আমরা এটাকে 100 দেখব না, আমরা সেই গতিশীল বস্তুটার দৈর্ঘ্য সংকুচিত দেখব। আমরা দেখব এর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ছোট মনে হবে আমাদের কাছে। তাহলে অ্যাস্ট্রোনটের কাছে মনে হচ্ছে 100 মিটার আর আমাদের কাছে মনে হচ্ছে 60 মিটার। এবার অ্যাস্ট্রোনট আমাদেরকে কিভাবে দেখবে, পৃথিবীকে কিভাবে দেখবে সেটা একটু দেখি। ধরা যাক অ্যাস্ট্রোনট সে তো তার নিজের রকেটটা যেটা সেটা কিন্তু স্থির দেখবে, তাহলে সেটাকে সে 100 মিটারে দেখবে। কিন্তু পৃথিবীকে সে দেখবে কি, সে যেদিকে যাচ্ছে সে দেখবে পৃথিবী উল্টো দিকে চলমান। কেন? ঠিক খেয়াল করে দেখো, তুমি যখন বাসে করে বা গাড়িতে করে কোথাও যাও, তোমার কাছে মনে হয় না যে রাস্তার পাশের গাছগুলো উল্টো দিকে ছুটে যাচ্ছে? তুমি স্থির মনে হয় যে তুমি বাসের সাথে আছো আর গাছগুলো সব উল্টো দিকে ছুটে যাচ্ছে। আসলে তুমি সামনে যাচ্ছ বলে গাছগুলোকে তোমার সাপেক্ষে মনে হচ্ছে উল্টো দিকে ছুটে যাচ্ছে, তাই না? ঠিক সেরকম আমরা যেমন দেখতে পাচ্ছি রকেটটা যাচ্ছে, তেমনি রকেট দেখবে পৃথিবী উল্টো দিকে পিছিয়ে যাচ্ছে। তাহলে রকেটের সাপেক্ষে পৃথিবীকেও তুমি চাইলে উল্টো দিকে গতিশীল ধরে নিতে পারো ওর সাপেক্ষে, যদি আমরা এই অ্যাস্ট্রোনটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ওর দৃষ্টিকোণ থেকে দেখি, তখন সে আমাদের পৃথিবীকেও স্বাভাবিক এরকম গোলাকার আকৃতিতে দেখবে না। আমরা তো আমাদের পৃথিবীকে হয়তো এরকম দেখবো যে যদি আমরা পৃথিবীর সাপেক্ষে স্থির থাকি এরকম গোল দেখার কথা, কিন্তু রকেটটা যখন ছুটে যাবে এই দৈর্ঘ্য বরাবর, তখন এই বরাবর দৈর্ঘ্যটা সংকুচিত দেখবে। তাহলে সে পৃথিবীটাকে এরকম না দেখে চাপা দেখবে, এইরকম চাপা দেখবে, এইরকম চাপা। তার মানে সে পৃথিবীটাকে দেখবে এই এতটুকু, এরকম দুই পাশ থেকে চেপে আসবে। কিন্তু উপর নিচ থেকে চেপে আসবে না কেন? অ্যান্সারটা হচ্ছে উপর নিচ বরাবর তো রকেটের কোনো বেগ নেই, রকেটের বেগ ছিল সামনের দিক বরাবর, তাই এই বরাবর চেপে আসতে দেখা যায়। তো এই চেপে আসার পরিমাণটা বাড়তে থাকবে এই বেগটা যদি আমরা বাড়িয়ে দিই। যেমন তোমরা চাইলে হিসাব করে দেখতে পারো যে এই v যদি 0.8 c না হয়ে 0.866 c হয়, তাহলে আমাদের রকেটের দৈর্ঘ্য কত আসবে? তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা এখন v এই জায়গায় 0.8 না বসিয়ে 0.866 বসিয়ে আমাদেরকে জানাও যে এই লেন্থটা কতটুকু আসে। তাহলে 0.86 না বসিয়ে 0.866 বসাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ফর্মুলা ছিল এইটা 1 - v²/c²। তাহলে l নট 100 থাকুক, তাতে কোনো সমস্যা নেই, এটা 100। তুমি v 0.866 বসাও। আমরা প্রথমে v যখন বসিয়েছিলাম হচ্ছে 0.8, তখন আমরা l পেয়েছিলাম 60। এবারে আমরা v বসাবো 0.866। এবারে দেখা যাক l কত পাওয়া যায়। তো আশা করি তোমরা অলরেডি অ্যান্সারটা বের করে ফেলেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে অনেকে বের করেছো যে 50 মিটার। যেমন আমি দেখতে পাচ্ছি ইতু, তারপর নাজমুল আবেদিন, তারপর আমি দেখতে পাচ্ছি শীতল, প্রতীক, তারপর ইশতিয়াক, ফয়সাল আহমেদ, উপমা চক্রবর্তী, নাইমুল হাসান সিয়াম, তারপর মিতুল, তারপর নুহাস গাজী, আশিক, সায়েম সাদিদ সহ আরো অনেকে, যেমন উদয়, শাহাদ, তোমরা বের করেছো যে রকেটের দৈর্ঘ্যটা হবে 50 মিটার। তাহলে দেখো জাস্ট 0.8 c এর জায়গায় 0.866 c একটুখানি বাড়ালেই রকেটের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 50 মিটার। এবারে আমি তোমাদেরকে আরো একটা হিসেব করতে বলবো, সেটা হচ্ছে তোমরা যদি রকেটের দৈর্ঘ্যটাকে রকেটের বেগটাকে 0.866 না ধরে 995c ধরো, তাহলে লেন্থটা কত আসে এটা আমি জানতে চাই। তো আমি তোমার সাথে সাথে ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা একটা ক্যালকুলেটর দিয়ে এই ক্যালকুলেশনটা চাইলে করে ফেলতে পারি। 100 ইনটু √1 মাইনাস 0.995 স্কয়ার, অ্যান্সারটা আসবে 9.987। তো আমরা 9.99 ধরতে পারি। সেক্ষেত্রে রকেটের দৈর্ঘ্যটা আসবে 9.987। তাহলে দেখো কোথায় ছিল 60 মিটার, কোথায় 50 মিটার, আর সেখান থেকে 0.996 হওয়াতে এক ধাক্কায় চলে গেল জাস্ট 10 মিটারে। তাহলে এটা যদি আমরা একটা তুলনা দেখাতে চাই, তাহলে চাইলে দেখো আমি এভাবে দেখাতে পারি। এখানে কয়েকটা রকেটের ছবি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রকেটটা যদি তোমার সাপেক্ষে স্থির থাকে, তাহলে তুমি রকেটের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ। সেটা কত? অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 100 মিটার, তাই না? তারপর রকেটটা যখন 0.866 বেগে যাচ্ছে, তখন কত?
এটা হচ্ছে 50 মিটার, অর্থাৎ জাস্ট অর্ধেক হয়ে গেল। 0.866 সি বেগে গেলে রকেটটা তোমার কাছে মনে হবে অর্ধেক। আর যখন তুমি 0.995 সি বেগে যাবে তখন রকেটের দৈর্ঘ্যটা হয়ে যাবে অলমোস্ট কত, 10 মিটার, তাই না? অলমোস্ট 10 মিটারের কাছাকাছি হয়ে যাবে। 9.98, সেটাকে আমরা 10 ধরতে পারি। তুমি যদি এই রকেটের বেগটাকে আর জাস্ট একটু বাড়াও 0.99995 সি, এটা থেকে এটা কিন্তু খুব বেশি তফাৎ না, তখন দেখতেই পাচ্ছ রকেটটাকে তোমার এত ছোট মনে হবে তুমি রকেটটাকে ঠিকমতো দেখতেও পাবে না। তাহলে এরকম তুমি যত বেগ বাড়াতে থাকবে লেংথ কন্ট্রাকশন তত বেশি করে হতে থাকবে। তাহলে দেখো ফাইনালি এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এবং সত্যি সত্যি কেউ যদি আলোর বেগের সমান বেগে যেতে পারতো তখন তার দৈর্ঘ্য হয়ে যেত আসলে 0। কিন্তু একেবারে ঠিক ঠিক আলোর বেগে আমরা কোনো বস্তুকে এখনো চালাতে পারি না, সুতরাং সেই দৈর্ঘ্যটা এখনো 0 করতে পারবো না। তো আমরা এত এত আলোর কাছাকাছি এত বেগ, সেটাকে আমরা বাস্তব জীবনে অর্জন করতে পারি? এছাড়া হচ্ছে গাড়ি ঘোড়া কিংবা রকেট প্লেন এগুলোর জন্য আমরা এখনো এর ধারে কাছেও যেতে পারি না। কিন্তু ইলেকট্রন প্রোটন এগুলো তো অনেক ছোট পার্টিকেল, তাই এদেরকে এক্সিলারেট করতে অত বেশি এনার্জি লাগে না, গাড়ি ঘোড়ার চেয়ে অনেক কম এনার্জি লাগে। তো পার্টিকেল এক্সিলারেটরে ইলেকট্রন প্রোটন এদেরকে অনেক এনার্জি দিয়ে এক্সিলারেট করে এই 0.866 সি বা 0.995 সি এরকম বেগ দেয়া সম্ভব। কিন্তু আমরা এখনো রকেট বা বিমান বা মিসাইল এগুলোর জন্য এত বেগ এখনো অর্জন করতে পারিনি, তাই আমরা এই রিলেটিভিস্টিক ইফেক্টটা এত ভালোভাবে আসলে বুঝতে পারবো না। এবং দেখো প্রথমে যতটুকু কমে পরে আরো বেশি হারে কমতে থাকে, এই রিলেটিভিস্টিক ইফেক্টটা আরো অনেক অনেক বেশি হয়। ঠিক তেমনি যদি এই রকেট থেকে আমাদের পৃথিবীকে দেখে তাহলে পৃথিবীকেও কেমন দেখবে, যত জোরে রকেটটা যাবে পৃথিবীকে তত বেশি চাপা দেখবে, পৃথিবীকে তত বেশি চাপা দেখবে। যেমন রকেটটা যদি পৃথিবীতেই থাকে তাহলে পৃথিবীর সাপেক্ষে স্থির, তখন পৃথিবীকে এরকম গোলাকার দেখবে। যত সামনের দিকে যেতে থাকবে বেশি বেশি বেগ নিয়ে তত দেখো আস্তে আস্তে চেপে আসবে, এবং 0.9999 সি বেগে চললে পৃথিবীটাকে এরকম চিকন পাতলা একটা ফালির মতো মনে হবে। সো এইভাবে লেংথ কন্ট্রাকশনটা কাজ করে। তো এইমাত্র তোমরা যে জিনিসটা দেখলে সেই জিনিসটা তোমরা যে ফিল করতে পারলে জিনিসটা বা বুঝলে, এটা যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে এক্ষুনি আমাদের এই ভিডিওটা শেয়ার করে ফেলো এবং তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। তাহলে শেয়ার করে তুমি চাইলে আমাদেরকে জানাতে পারো যে তুমি শেয়ার করেছো কিনা। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো এবং কমেন্ট করেছো। যেমন আমি কয়েকজনের নাম পড়ছি, যেমন আইরিন, সুপ্তি, আরাফ, মাহফুজুল হক, আমি দেখতে পাচ্ছি নাজমুল আবেদিন, এবং এইমাত্র আমি দেখতে পাচ্ছি আকাশ আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, আকাশকে ধন্যবাদ। নাজমুল আবেদিন, ইতু, তারপর আমি দেখতে পাচ্ছি মেঘ, পিথাগোরাস, তারপর আমি দেখতে পাচ্ছি নাইম, রুবায়েত সাদনান, তারপর সাদনান একটা প্রশ্ন করেছে যে আলোর বেগে স্পেস ডাইমেনশন থাকবে কিনা। তো বস্তু কণা আসলে পুরোপুরি আলোর বেগে চলতে পারে না, আলোর বেগে যদি চলতে পারতো তখন হচ্ছে লেংথ কন্ট্রাকশনটা ম্যাক্সিমাম হতো এবং দৈর্ঘ্য 0 হয়ে যেত। তারপর আতিক হাসান একটি প্রশ্ন করেছো। হ্যাঁ আতিক হাসান, তোমার প্রশ্নটার উত্তর আমরা দিব হচ্ছে যখন আমরা টাইম ডাইলেশন পড়বো তখন। তুমি প্রশ্নটা কি করেছো সেটা আমি একটু বলে নেই, যে কোন ধরনের জীবাণু প্রতিদিন প্রতি 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয়। তো দুটি জীবাণুকে নভোযানে করে মহাকাশযানে পাঠানো হলো এবং 1000 দিন পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। তো আলোর গতির 0.995 বেগে যদি নভোযানটি ভ্রমণ করে তাহলে ফিরে আসার পর এতে কতগুলো জীবাণু থাকবে। তো এই জিনিসটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো, সিয়াম, ফয়সাল, তারপর আমি দেখতে পাচ্ছি আলম, সীমান্ত দাস, তারপর ফরহাদ হুসাইন, জুবাইর আহমেদ, তারপর সোনালী, তারপর আমি দেখতে পাচ্ছি রাকিবুল ইসলাম, আইরিন, অনিক খান, তারপর আরো অনেকে যেমন হৃদয় হাসান, সাইম সাদিদ এবং ফরাদ আহমদ, তোমরা কমেন্ট করেছো। তো সাইম সাদিদ প্রশ্ন করেছে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি কত। যদি তুমি বিমানের কথা বলে থাকো, শব্দের চেয়ে 10 গুণের চেয়েও বেশি বেগে গতিশীল বিমান পৃথিবীতে আছে। আর যদি স্পেসে যাও তখন সেই বেগটা আরো বাড়ানো যায়, কারণ হচ্ছে কোনো বাতাসের ঘর্ষণটা থাকে না। কিন্তু এই বেগগুলোর কোনোটাই আলোর বেগের ধারে কাছেও না, আলোর বেগ অনেক অনেক বেশি আমাদের তুলনায়। তাহলে আমরা এই অংশটুকু দেখে ফেললাম। নোভেল, হাই নোভেল, আমাদের এই ক্লাসটাতেও আছো এখনো। তো দেখো
আমরা এইটুকু শেষ করে ফেললাম যে লেংথ কন্ট্রাকশন ব্যাপারটা কিভাবে ঘটে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট টপিকটাতে যাব, সেটা হচ্ছে টাইম ডাইলেশন। তো দেখো সময় কিভাবে পরিবর্তিত হয়ে যায়। তো আমরা যদি আবার আমাদের সেই আগের ফ্রেম দুটো নেই, এটা হচ্ছে আমাদের এস ফ্রেম এবং এটা হচ্ছে সেই এস প্রাইম ফ্রেম, যে ফ্রেমটা প্রথম ফ্রেমের সাপেক্ষে ভি বেগে সামনের দিকে গতিশীল। তাহলে এই ফ্রেমে আমরা সমস্ত টাইমটুকু মাপবো হচ্ছে টি দিয়ে, আর এই ফ্রেমে সমস্ত টাইম আমরা মাপবো হচ্ছে টি প্রাইম লিখে। তো এটা হচ্ছে ধরো একটা ঘড়ি, তো এই ফ্রেমেও আরেকটা ঘড়ি, আমরা দুই ঘড়ি দিয়ে ধরো টাইম মাপলাম। তো যেহেতু ওর সাপেক্ষে ও গতিশীল, তাই ও দেখবে যে এইখানে কেউ যদি থাকে, এখানকার কোনো বাসিন্দা যদি থাকে, ওর সাপেক্ষে তো এই ফ্রেমটা স্থির কিন্তু ওই ফ্রেমটা গতিশীল। তাহলে ও দেখবে ওর নিজের ঘড়ি স্বাভাবিক, কিন্তু গতিশীল ঘড়িকে সে দেখবে স্লো। নিজের ঘড়িকে দেখবে স্বাভাবিক, কিন্তু গতিশীল ঘড়িকে দেখবে স্লো। যদি ব্যাপারটা এমন হয় যে ও যেমন ওর সাপেক্ষে গতিশীল, ও ওর সাপেক্ষে ওকে বিপরীত দিকে গতিশীল মনে করতে পারে, অর্থাৎ ব্যাপারটার মধ্যে একটা সিমেট্রি থাকে, তখন এইখানকার যদি কোনো বাসিন্দা থাকে, তাহলে ও নিজের ঘড়িকে মনে করবে স্বাভাবিক আর অপরের ঘড়িকে মনে করবে স্লো, যদি ব্যাপারটার মধ্যে সিমেট্রি থাকে। আর যদি সিমেট্রি না থাকে তাহলে কিন্তু এমনটা হবে না। তো যাই হোক, আমি এই সমীকরণটা আগে তোমাদেরকে লিখে দেখাই, তারপর আমি জিনিসটা আবার ব্যাখ্যা করব। সমীকরণটা হচ্ছে t ইকুয়ালস t নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো আমরা আবার সেই রকেটের উদাহরণটায় ফিরে আসি। তো ধরা যাক এই হচ্ছে আমাদের সেই রকেট। এই রকেটের ভিতরে অ্যাস্ট্রোনট সে কোন একটা কিছু করলো, ধরো 5 মিনিট ধরে সে কোন একটা কাজ করলো 5 মিনিট। তাহলে এই টাইমটা সে কোত্থেকে মাপলো? রকেটের ভিতর থেকে। রকেটের ভিতরের যে ঘড়ি, সেটা তো রকেটের সাথেই ভি বেগে চলমান, তাই না? তাহলে ধরা যাক এই ভি হচ্ছে 0.866 সি। তাহলে এই রকেটের ঘড়ি রকেটের সাথেই তো চলমান, তাহলে এই ঘড়ি দিয়ে সে যদি টাইম মাপে, সেই টাইমটা কোথায় বসবে? টি নটে নাকি টি তে? এই টি নট আর টি এর মধ্যে টি নটটা হচ্ছে স্থির সময়, অর্থাৎ তোমার সাপেক্ষে যদি কোনো ঘড়ি স্থির হয়, সেই ঘড়িতে তুমি যে টাইমটা মাপবে সেটাই হচ্ছে টি নট। তো অ্যাস্ট্রোনট তো তাই করলো, ওর রকেটের ভিতরের যে ঘড়ি ছিল সেটাতে সে টাইম মাপলো 5 মিনিট। তাহলে এই টি নটের জায়গায় আমরা বসাবো 5 মিনিটস, আর এখানে চলে আসবে 1 মাইনাস 0.8 স্কয়ার, 0.8 স্কয়ার। তাহলে এখান থেকে হিসেব করলে আমরা দেখতে পাবো টি ইকুয়ালস চলে আসবে 10 মিনিট। অর্থাৎ ও যেই কাজটা নিজে 5 মিনিটে করেছে বলে মনে করবে, সেটা আমরা দেখতে পাবো যে না, ও রকেটে বসে বসে 10 মিনিটে কাজটা করলো। কারণ আমাদের সাপেক্ষে আমাদের ঘড়ি স্বাভাবিক, আর ওর ঘড়িকে মনে হবে খুবই স্লোলি চলবে, খুবই স্লোলি চলবে বলে মনে হবে। তাহলে এটা হচ্ছে টাইম ডাইলেশন, বা এই যে সময়ের যে প্রসারণ, সেই ব্যাপারটা। তাহলে কাল দীর্ঘায়ন বলতে পারি আমরা এটাকে, টাইম ডাইলেশন বা কাল দীর্ঘায়ন। তাহলে রকেটটা যদি 0.866 সি বেগে যায়, তাহলে রকেটের প্রতি 5 মিনিটকে আমাদের কাছে কি মনে হবে? 10 মিনিট। তাহলে রকেটের ভিতরে ঘটে যাওয়া 1 ঘন্টার ঘটনাকে আমাদের কাছে কত মনে হবে? 2 ঘন্টা মনে হবে। তাহলে এবারে আমি তোমাদেরকে একটা অনুরোধ করব, যদি রকেটের ভিতরের টাইমটা এরকম হয়, বা এবার আমি উল্টে দেই, ধরো পৃথিবীর ভিতরের যে টাইমটা, পৃথিবীর সময়, পৃথিবীর সময়টা যদি আমাদের কাছে মনে হয় ধরো 3 ঘন্টা, পৃথিবীর সময়টা 3 ঘন্টা, তাহলে রকেটের ভিতরের সময়টা কত সেটা বের করবে। আর বেগটা বলে দেই, বেগটা হচ্ছে 0.8 সি। আমাদের ভি এর ভ্যালু আমি বলে দিলাম 0.8 সি, পৃথিবীর সময়টা বলে দিলাম 3 ঘন্টা। তুমি বের করবে রকেটের ভিতরের সময় টি নট কত। তাহলে তুমি হিসাবটা করতে থাকো, আর আমি ওই ফাঁকে এই হিসাবটা করে ফেলি। এই ক্যালকুলেশনটা আমরা একটু আগে করেছিলাম, সেখানে 1 মাইনাস রুট ওভার ভি স্কয়ার বাই সি স্কয়ার, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, সেখানে ভি যদি 0.8 হয়, এই নিচের অংশটুকুর ভ্যালু আমরা পেয়েছিলাম 0.6। তাহলে আমি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করি, হিসাবটা করে একটু দেখি কত হয়। তাহলে 3 ইনটু 0.6 আসবে 1.8। তাহলে আমরা পাবো রকেটের যে টাইমটা সেটা আসবে 1.8 আওয়ার। তাহলে দেখো, পৃথিবীতে যতক্ষণে 3 ঘন্টা অতিবাহিত হয়, রকেটের ভেতরে ততক্ষণে 1.8 ঘন্টা অতিবাহিত হয়। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে পৃথিবীতে যারা ছিল
তাদের বয়স বাড়বে 3 ঘন্টা, কিন্তু রকেটের ভিতর যারা ছিল তাদের বয়স বাড়বে জাস্ট 2 ঘন্টার একটু কম, 1.8 ঘন্টা। তাহলে তাদের এইজিং প্রসেস স্লো হয়ে যাচ্ছে। তাদের বায়োলজিক্যাল ক্লক, তাদের ফিজিক্যাল ক্লক বা ঘড়ির সাথে তাদের বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়িও আসলে স্লো হয়ে যাচ্ছে। তাই তাদের বয়স ধীরে ধীরে বাড়বে এবং আমাদের বয়সটা তার তুলনায় তাড়াতাড়ি বাড়বে। কিন্তু যদি রকেটটাকে থামিয়ে দেয় তখন কিন্তু দুইজনের টাইমই সমান সমান রেটে বা সমান হারে অগ্রসর হবে। তাহলে অলরেডি আমাদের এই 1.8 আওয়ার এই অ্যান্সারটা অনেকেই নিয়ে আসতে পেরেছো। যেমন আমি দেখতে পাচ্ছি যে প্রতীক, শীতল, তারপর উদয়, ফরহাদ হোসাইন, সায়েম সাদিস সহ আরো অনেকে। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমরা দেখলাম। আর এর মাঝে আমি একটা প্রশ্ন পেয়েছি, আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্বের সাথে আসলে এই আপেক্ষিকতা বা রিলেটিভিটির তেমন কোনো সম্পর্ক নেই। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা যদি পানি নেই, সেই পানির ঘনত্ব পাবো ধরা যাক রো। তার তুলনায় অন্য বস্তুর ঘনত্ব যত গুণ সেটাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে যেমন ধরা যাক আমি যদি জিজ্ঞেস করি যে লোহার আপেক্ষিক গুরুত্ব কত, তো 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 মিটার কিউব পানি কত হয়? 1 মিটার কিউব পানি হয় 1000 কেজি। 1 মিটার কিউব পানি হয় 1000 কেজি। আর সেই 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা অন্য কাছাকাছি টেম্পারেচারে 1 মিটার কিউব লোহা হবে প্রায় 1 মিটার কিউব লোহা হবে প্রায় 7000 কেজির মতো। তাহলে একটা হচ্ছে 1000 কেজি, একটা হচ্ছে 7000 কেজি। তাহলে পানির তুলনায় এটা কত গুণ ভারী? 7 গুণ ভারী। তাহলে ওই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7। তাহলে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব যদি 1 এর উপরে হয় তাহলে সেটা পানির চেয়ে ভারী, সেটা পানিতে ছেড়ে দিলে টুপ করে ডুবে যাবে। আর কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি হয় 1 এর চেয়ে কম, যেমন কাঠ, ধরা যাক কাঠ হচ্ছে 0.65, 0.72 এরকম, 1 এর চেয়ে কম, তার মানে ওগুলো হচ্ছে পানির চেয়ে হালকা, পানিতে ছেড়ে দিলে ভেসে থাকবে। এটা ছিল আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই অংশটুকু আমরা শেষ করলাম। এবারে আমরা লেংথ কন্ট্রাকশন আর টাইম ডাইলেশন মিলিয়ে একটা প্রবলেম সলভ করি। তাহলে লেংথ কন্ট্রাকশন এবং টাইম ডাইলেশন দুটো মিলিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। কারণ এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে, সেটা আমি একটু দূর করার চেষ্টা করব এখন। ধরা যাক এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী। এখান থেকে একটা রকেট লঞ্চ করবে, সেটা দূরবর্তী একটা নক্ষত্রে যাবে। ধরো এই হচ্ছে একটা নক্ষত্র, এর চারপাশে একটা গ্রহ ঘুরছে, তো এই গ্রহে ওই রকেটটা যাবে। এরকম একটা গ্রহ, তো এই গ্রহটাতে যাবে রকেটটা। তো এখান থেকে আমাদের দূরত্ব কত? দূরত্ব আমরা মেপে দেখলাম যে এই গ্রহ থেকে দূরত্ব হচ্ছে 4 লাইট ইয়ার্স। 4 লাইট ইয়ার্স। আমি কালো কালি দিয়ে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে পৃথিবীর সাপেক্ষে আমরা মেপে দেখবো। তাহলে এই 4 লাইট ইয়ার্স দূরত্বটা কোত্থেকে কই? পৃথিবী থেকে ওই গ্রহ পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 লাইট ইয়ার্স। তো এর মাঝে একটু বলে নেই, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার মানে কতটুকু? আলো 1 সেকেন্ডে কতটুকু যায়? 3 × 10⁸ মিটার। তাহলে 1 সেকেন্ডে এতটুকু যায়। তাহলে 1 সেকেন্ডে এতটুকু যায়, তাহলে 1 বছরে কতটুকু যায় আমি বের করতে চাই। তো একদিনে কয় ঘন্টা? একদিনে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার প্রতি ঘন্টায় কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এটা একদিনেরটা হলো। যদি আমরা 365 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 1 বছরে আলো কত দূরে যায়। বুঝতেই পারছো অনেক বিরাট বড় একটা সংখ্যা আসবে। এটা হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ার আসলে অনেক লম্বা একটা দূরত্ব। তো এই পৃথিবী থেকে ওই গ্রহের দূরত্ব হচ্ছে 4 লাইট ইয়ার্স। তাহলে 4 লাইট ইয়ার্স মানে অনেক অকল্পনীয় পরিমাণ দূরত্ব, অনেক বেশি দূরত্ব। তো আমরা এখান থেকে একটা রকেট পাঠাবো। তো এই রকেটটা এই 4 লাইট ইয়ার্স পরিভ্রমণ করে ওই দূরত্বে যাবে। তো আমরা যে রকেটটা তৈরি করলাম সেই রকেটটার বেগ ধরে নিলাম 0.8 সি। তাহলে চলো আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করে দেখি যে গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে। দেখো যেতে কতটুকু দূরত্ব? 4 লাইট ইয়ার্স, 4 লাইট ইয়ার্স। আর আসতে কতটুকু দূরত্ব? আরো 4 লাইট ইয়ার্স। টোটাল কত? 4 + 4, 8 লাইট ইয়ার্স দূরত্ব। তো 8 লাইট ইয়ার্স দূরত্বকে যদি আমরা ওর বেগ 0.8 সি এটা দিয়ে ভাগ করি, তাহলে সি তো হচ্ছে আলোর বেগ, তাই না? তাহলে লাইট ইয়ার্স। তাহলে আমরা এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব যে ওর যেতে আসতে কত সময় লাগবে।
তাহলে আমরা 0.8 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি যে 10 ইয়ার্স লাগবে ওর যেতে এবং আসতে। তাহলে যেতে লাগবে 5 বছর, আসতে লাগবে 5 বছর। যাওয়া 5 ইয়ার্স, আবার ফিরে আসা 5 ইয়ার্স, মোট কত সময় লাগবে? 10 বছর। তাহলে এইখানে ধরো যে বিজ্ঞানীরা এই রকেটটা উৎক্ষেপণ করবে তাদের বয়স কত বাড়বে? 10 বছর বেড়ে যাবে। তাহলে কেউ যদি 30 বছর বয়সে রকেটটাকে ছেড়ে থাকে, সে ছেড়ে দিয়ে রকেটে থেকে গেল, রকেটটা গিয়ে আবার ফিরে আসলে ততদিনে ওর বয়স হয়ে যাবে 40, 10 বছর বেড়ে যাবে। কিন্তু একটু আগে আমরা যে টাইম ডাইলেশনের অঙ্ক করলাম সেইটার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাক এই টাইমটুকু কতটুকু আসে, অর্থাৎ রকেটের ভিতরের টাইমটা কতটুকু আসবে। চলো বের করার চেষ্টা করি। ফর্মুলা ছিল t equals t naught divided by root over 1 minus v square by c square। পৃথিবীতে সময় অতিবাহিত হচ্ছে 10 বছর। তাহলে হিসেব করে দেখো এই টাইমটুকু কতটুকু আসে। v কত? v হচ্ছে 0.8 c। তাহলে হিসেব করলে t naught আসবে, একটু আগেই আমরা দেখেছি যে 0.8 হলে এইটুকু আসে 0.6, তাহলে t naught চলে আসবে হচ্ছে 6 বছর। তার মানে রকেটের অধিবাসী যারা, রকেটের ভিতরে যারা, তারা দেখবে যেতে এবং আসতে মোট 6 বছর লাগে। তাহলে যেতে কত বছর? 3 বছর। আসতে কত বছর? 3 বছর। তাহলে রকেটের ভিতরে যারা ছিল, অ্যাস্ট্রোনট যারা ছিল, এরকম হেলমেট পরে এরকম স্যুট পরে যারা রকেটের ভিতর থেকে গেল, তাদের বয়স কতটুকু বাড়বে? তাদের বয়স বাড়বে হচ্ছে 6 বছর। এখন এইটুকু, এই পুরোটুকু তো আমরা দেখলাম হচ্ছে পৃথিবীর পার্সপেক্টিভ থেকে। তাহলে এসো এবার আমরা দেখি রকেটের ভিতরের পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ রকেটের যারা অধিবাসী ছিল তাদের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা কেমন। তো আমি ওই সলিউশনটা বলে দেওয়ার আগেই তোমরা এর মধ্যে ভিডিওটা শেয়ার করে ফেলতে পারো, যাতে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ অংশটুকু মিস না করে কোনোভাবে। তাহলে দেখো এখন আমি রকেটের পার্সপেক্টিভ থেকে দেখি যে কিভাবে এই জিনিসটা মিলে। কারণ আমার পৃথিবী থেকে দেখে গরমিল মনে হচ্ছে না যে আমার কাছে 10 বছর লাগবে, ওর কাছে 6 বছর লাগবে। এবার দেখি ওর কাছে কি মনে হয়। দেখো ও দেখবে যে ও রকেটে করে যাচ্ছে, রকেটে করে যাচ্ছে কত বেগে? 0.8 সি বেগে, 0.8 সি বেগে সে যাচ্ছে। তাহলে ওর কাছে এই দূরত্বটা 4 লাইট ইয়ার্স মনে হবে না। তুমি তো জানো যে দৈর্ঘ্য সংকোচন হয়, তাই না? তাহলে দৈর্ঘ্য সংকোচন হলে এই 4 লাইট ইয়ার্স, এই দূরত্বটা ওর কাছে কত মনে হবে জানো? ওর কাছে এই দূরত্বটা মনে হবে 4 ইন্টু রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওর কাছে মনে হবে 4 ইন্টু 0.6, 4 ইন্টু 0.6, 2.4। ওর কাছে মনে হবে 2.4 লাইট ইয়ার্স, 2.4 লাইট ইয়ার্স। রকেটের অধিবাসী দেখবে দূরত্বটা মোটেই 4 লাইট ইয়ার না, দূরত্বটা হচ্ছে 2.4 লাইট ইয়ার। তাহলে এখন বলো, যদি ওর বেগ হয় 0.8 সি আর দূরত্বটা হয় 2.4 লাইট ইয়ার্স, তাহলে ওর যেতে কত সময় লাগবে? সময় লাগবে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ, এটাই পাবো সময়। দেখো 2.4 কে 0.8 দিয়ে ডিভাইড করলে ঠিক ঠিক 3 বছর পাওয়া যায়, 3 ইয়ার্স। তাহলে রকেটের অধিবাসী দেখবে ওর যেতে সময় লাগবে 3 বছর, তাহলে আসতেও সময় লাগবে কত? এক্স্যাক্টলি 3 বছর। তাহলে 3 3, ওর বয়স কত বাড়বে? 6। তাহলে রকেটের ভিতর থেকেও দেখবে যে নভোচারীর বয়স কতটুকু বাড়বে? নভোচারীর বয়স বাড়বে 6 বছর। এবার ও যদি পৃথিবীর দিকে তাকায় তাহলে কি দেখবে? দেখো t ইকুয়ালস t নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এই 6 বছর কে মাপলো? নভোচারী মাপলো। কোত্থেকে? রকেট থেকে। তাহলে t নট এর জায়গায় কত আসবে? 6। তাহলে এটা যদি 6 হয়, এটা যদি 0.8 স্কয়ার হয়, তাহলে t চলে আসে ঠিক ঠিক 10 বছর। অর্থাৎ ও রকেটের ভিতর থেকে দেখবে পৃথিবীতে 10 বছর অতিবাহিত হবে। তাহলে পুরো জিনিসটা পারফেক্টলি মিলে যায়, ওর পার্সপেক্টিভ থেকেও মিলে যায়, নভোচারীর পার্সপেক্টিভ থেকেও মিলে যায়। পৃথিবীবাসী দেখবে দূরত্ব ঠিকই ছিল, কিন্তু ওরা সময় বেশি নিয়েছে, 5 বছর 5 বছর 10 বছর, তাতে পৃথিবীবাসীর বয়স বেড়ে যাবে 10 বছর। আর নভোচারীরা দেখবে বেগ ঠিকই ছিল, কিন্তু দূরত্বটা কমে যাওয়ায় ওদের কাছে মনে হয়েছে যে দূরত্বটা কমে যাওয়ায় ওদের সময় অতিবাহিত হয়েছে 3 3 6 বছর, তাই ওদের বয়স বাড়বে 6 বছর। এখন তুমি এইখানে একটা প্রশ্ন তুলতে পারতে যে পৃথিবী যেমন রকেটের সাপেক্ষে, রকেট যেমন পৃথিবীর সাপেক্ষে গতিশীল, রকেটের সাপেক্ষে পৃথিবীও তো উল্টো দিকে গতিশীল, তাহলে ওর টাইম স্লো হচ্ছে, ওর টাইম স্লো হচ্ছে না কেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা
সেটা হচ্ছে রকেটটা পুরো টাইমটাতে একই রেফারেন্স ফ্রেমে ছিল না। রকেটটা যাওয়ার সময় ছিল এমন একটা রেফারেন্স ফ্রেমে যেটা সামনের দিকে গতিশীল, আর রকেটটা ফেরত আসার সময় কোন রেফারেন্স ফ্রেমে ছিল, যেটা উল্টো দিকে পিছনের দিকে গতিশীল। বাট এই পুরো টাইম জুড়ে পৃথিবীবাসী এবং এই যে আমাদের যে ডেস্টিনেশন, এই দুটো কিন্তু সেম রেফারেন্স ফ্রেমে ছিল। পৃথিবীবাসী এবং এই নতুন গ্রহটা সেটা কিন্তু সেম রেফারেন্স ফ্রেমে ছিল। ওরা রেফারেন্স ফ্রেম চেঞ্জ করেনি, রেফারেন্স ফ্রেম চেঞ্জ করেছে কে? রকেটটা। তাই এই জন্য আমরা রকেটটার যে ইফেক্টটা সেটাকে পার্মানেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। এন্ড এইখানে জার্নিটা সিমেট্রিক না, জার্নিটা মোটেই সিমেট্রিক না, এই দুই পাশে সেম সেম রকম না। রকেটটাই যায় আবার রকেটটাই ফিরে আসে, পৃথিবী তার জায়গা চেঞ্জ করেনি। তাই সিমেট্রিক না বলে এর সাপেক্ষে আসলে অগতিশীল ছিল। তাই আমি বলতে পারি যে এর সাপেক্ষে ওর যে টাইমের চেঞ্জটা হবে সেই টাইমের চেঞ্জটা আসলে পার্মানেন্ট, অর্থাৎ এটাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। তুমি চাইলেও ওই 10 বছর আর 6 বছরের যে পার্থক্য হয়ে গেল 4 বছরের, এই পার্থক্যটাকে আর মিটাতে পারবে না। তাহলে আমি এই অংশটুকু ব্যাখ্যা দিলাম। আতিক হাসান লিখেছো যে ব্যাপারটা জটিল কিন্তু ব্যাপারটা মজার। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই মজার। তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে প্রশ্ন করেছো এবং অনেকে কমেন্ট করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি যে মানিক কমেন্ট করেছে যে এস কি? এস ছিল আমাদের একটা জড় প্রসঙ্গ কাঠামো, এস প্রাইম ছিল আরেকটা জড় প্রসঙ্গ কাঠামো। তারপর আমি দেখতে পাচ্ছি বাঁধন মোল্লা, মিতুল, অনিক খান, তারপর রহিম আহমেদ, নাইম, তারপর আমি দেখতে পাচ্ছি যে আলম, রাফাত প্রশ্ন করেছো বাস্তবে এগুলো সম্ভব কিনা। হ্যাঁ, বাস্তবেই এগুলো সম্ভব এবং এই বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হয়ে গিয়েছে। কিভাবে? তুমি যদি দুইটা অ্যাটমিক ক্লক নাও, অ্যাটমিক ক্লক গুলো হচ্ছে খুবই খুবই প্রিসাইজ, ন্যানো সেকেন্ড পর্যন্ত তুমি সঠিকভাবে টাইম মাপতে পারবে। তুমি দুইটা অ্যাটমিক ক্লককে একই রকম টাইমে স্টার্ট করে একটাকে যদি পৃথিবীর চারপাশে ঘুরিয়ে আনো বিমান টিমান দিয়ে বা কিছু দিয়ে, আবার ফেরত আনার পরে দেখা যাবে দুই ক্লকের মধ্যে সময়ের পার্থক্য দেখা যাচ্ছে। যেটা ঘুরে আসলো সেটা একটু স্লো টাইম দিবে। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি নাইম খান, মিতুল, নুরুল আফসার, তারপর আতিক হাসান। আতিক হাসান বলেছো যে তাহলে তুমি অ্যাস্ট্রোনট হবে এবং মহাকাশে ঘুরে বেড়াবে আর পৃথিবীতে অনেকগুলো সভ্যতাকে দেখবে। তো আতিক হাসান মনে রেখো, তুমি কিন্তু রকেটে এইভাবে অনেক বেগে পরিভ্রমণ করে কখনো অতীতে যেতে পারবে না, কেবলমাত্র ভবিষ্যতে যেতে পারবে। এবং সেটা যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিনা একটু চিন্তা করে দেখো, কারণ যত দিন যাচ্ছে মানুষ তত স্মার্ট হবে আর তাদের তুলনায় হয়তো তোমাকে বোকা মনে হবে। সুতরাং ভবিষ্যতে যাওয়াটা সবসময় বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি যে নাইম, তারপর অভ্রদীপ বিশ্বাস, তারপর ভিক্টোরিয়া, তারপর আমি দেখতে পাচ্ছি রাফাত, আতিক হাসান, তারপর ফয়সাল, মিতুল, তারপর এইমাত্র আমি একটা কমেন্ট পেলাম আতিক হাসানের, সেটা হচ্ছে ইন্টারস্টেলার মুভিটা দেখেছিলাম কিনা। হ্যাঁ, ইন্টারস্টেলার মুভিটাতে সিমিলার একটা ব্যাপার ঘটে, এটা আমি একটু বুঝিয়ে দিই যেহেতু সুযোগটা পেয়েছি। সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে এরকম, সেখানে একটা প্ল্যানেট থাকে, ওই প্ল্যানেটের গ্র্যাভিটি অনেক বেশি, জি এর মান অনেক বেশি। তো গ্র্যাভিটি অনেক বেশি হলে ওর তার যে চারপাশের স্পেস, সেই চারপাশের স্পেসটা কন্ট্রাক্টেড হয়ে যায়। এটা আসলে স্পেশাল রিলেটিভিটি না, এটা জেনারেল রিলেটিভিটি থেকে বের করা যায়। তো এই স্পেসটা এখানে যত গ্রহের কাছে আসবে তত পৃষ্ঠের কাছে তো জি এর মান বেশি, ওই তত কাছে স্পেসটা বেশি কন্ট্রাক্টেড, তত বেশি সংকুচিত। সো এই জায়গায় সময়টা অনেক স্লো। সো ঠিক এই জায়গাটায় যেখানে মনে হবে 1 সেকেন্ড পার হলো, সেখানে এই জায়গাটায় মনে হবে ধরা যাক 20 সেকেন্ড পার হলো, এরকম টাইপের একটা ব্যাপার। তো এখানে অল্প সময় পার হওয়া মানে এখানে তখন বেশি সময় পার হওয়া। ইন্টারস্টেলার মুভিতে এরকম একটা প্ল্যানেট দেখায় যার জি এর মান অনেক বেশি, যার কারণে এইভাবে সময়ের পার্থক্যটা তৈরি হয়। তাহলে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রাসেল কমেন্ট করেছো, আরবি, ফাহিম তোমরা কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা এর পরের পার্টটাতে একটু যেতে চাচ্ছি। তো আমরা এর পরে ভরের যে আপেক্ষিকতা ওই পার্টটুকুতে যেতে চাচ্ছি। আমাদের যে ইনভ্যারিয়েন্ট মাস বা অপরিবর্তনশীল ভরের যে কনসেপ্টটা সেটা একটু বলে নেই। ধরা যাক একটা ইলেকট্রনের কথা যদি আমরা বলি, সেই ইলেকট্রনের যে রেস্ট মাস বা স্থির ভর সেটা কতটুকু? স্থির ভর মানে হচ্ছে
তোমার সাপেক্ষে যদি ইলেকট্রনটা স্থির থাকে তাহলে তুমি তার ভর মেপে যা পাচ্ছ সেটা হচ্ছে ওর স্থির ভর, সেটা হচ্ছে 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি। এখন এই ইলেকট্রনটাই যদি তোমার সামনে দিয়ে ভয়ঙ্কর তীব্র বেগে ছুটে যায়, ধরা যাক ইলেকট্রনটা তোমার সামনে দিয়ে ছুটে যাচ্ছে 0.995 সি বেগে, তাহলে তখন তুমি এই ইলেকট্রনটার ভর আর এত দেখবে না, বা তুমি মাপলে এত পাবে না, তুমি একটু বাড়তি পাবে। কেন বাড়তি পাবে? কারণ ইলেকট্রনটাকে এই পরিমাণ বেগ দিতে গিয়ে তুমি যে পরিমাণ শক্তি খরচ করবে সেটা তো ওই ইলেকট্রনের মধ্যে চলে আসবে, তাই না? তো সেই শক্তিটুকু এই ইকুয়েশন অনুযায়ী E ইকুয়ালস mc স্কয়ার, তো এই ইকুয়েশন অনুযায়ী ওর ভর এতটুকু বেড়ে যাবে। কতটুকু? যতটুকু শক্তি তুমি ওকে সাপ্লাই দিচ্ছ সেই শক্তি ডিভাইডেড বাই সি স্কয়ার, E বাই সি স্কয়ার, অতটুকু পরিমাণ ভর ওর বেড়ে যাবে। তো আমরা যদি ওই ভরের ইকুয়েশনটা লিখতে চাই সেটা আসবে এই রকম, m ইকুয়ালস m নট ডিভাইডেড বাই 1 মাইনাস √1 মাইনাস v স্কয়ার বাই সি স্কয়ার। অর্থাৎ টাইমের জন্য যে ইকুয়েশনটা এসেছিল ভরের জন্য অলমোস্ট না সেই সিমিলার ইকুয়েশনটাই চলে এসেছে। তাহলে দেখো স্থির ভরের চেয়ে গতিশীল ভর তোমার বেশি মনে হবে, কারণ স্থির বস্তুর চেয়ে গতিশীল বস্তুর শক্তিটা বেশি, তাই বাড়তি শক্তিটুকু এখানে আমরা ভর আকারে এর সাথে দেখতে পাবো, যার ফলে আমাদের কাছে মনে হবে যে ভরটা বেড়ে যাচ্ছে। তো এই ফর্মুলা দিয়ে তুমি চাইলে ভরের পরিবর্তনগুলো দেখাতে পারো। যেমন আমি যদি তোমাকে এইটাই করে দেখতে বলি, এই জিনিসটাই যদি করে দেখতে বলি যে যদি ইলেকট্রনটা 0.995 সি বেগে যায় তাহলে তুমি এখানে কত বসাবে? m নট এর জায়গায় 9.11 10 টু দি পাওয়ার -31 কেজি, আর v এর জায়গায় কত বসাবে? v এর জায়গায় বসাবে 0.995 সি। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমাকে জানাও যে ইলেকট্রনের ভর তুমি কতটুকু পাবে, এই ইলেকট্রনের নতুন ভরটা বা চলমান ভরটা তুমি কতটুকু পাবে। তো তুমি হিসাব করতে করতে আমি একটু ক্যালকুলেটরের হিসাবটা করে ফেলি যে আমরা এই ইলেকট্রনের ভর কতটুকু পাবো। তো ইলেকট্রনের অরিজিনাল মাস বা রেস্ট মাস ছিল 9.11 × 10 টু দি পাওয়ার -31 কেজি, ডিভাইডেড বাই আমরা এটা পাচ্ছি 1 মাইনাস √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো এটা দিয়ে আমরা ভাগ করব, তো আমরা এই ভ্যালুটা আগে বের করে নিই, 1 মাইনাস 0.995 স্কয়ার, এটা আমরা আগে একটু বের করে নিলাম। সেটা আসে হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -3, এটা আসে। তাহলে √1 মাইনাস 0.995 স্কয়ার, তাহলে আসে 0.0998, ভ্যালুটা আসে এইটুকুর ভ্যালু আসে 0.0998, এরকম আসে 0.09987। তাহলে 87 টাও আমরা রেখে দিতে পারি, 87 এটা আসে ভ্যালু। তাহলে আমরা যদি এই m নট কে এটা দিয়ে ডিভাইড করি তাহলেই পেয়ে যাব। m নট কত ছিল? 9.11 × 10 টু দি পাওয়ার -31 ডিভাইডেড বাই আমাদের যে অ্যানসারটা আসলো, তাহলে আসে 9.12 × 10 টু দি পাওয়ার -30। তাহলে m চলে আসবে 9.12 × 10 টু দি পাওয়ার -30 কেজি। তাহলে দেখো অলমোস্ট 10 গুণ ভর, অলমোস্ট 10 গুণ ভর, তাহলে আমরা অলমোস্ট 10 গুণ ভর পাচ্ছি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই অংশটুকু করে ফেলতে পেরেছো। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যান্সার করেছো, যেমন আশিক অ্যান্সার দিয়েছো 9.12 × 10 টু দি পাওয়ার -30। অনেকে মাইনাসটা দাওনি, অনেকে +30 লিখেছো, অ্যান্সারটা -30 তে হবে। তারপর আমি দেখতে পাচ্ছি ইতু, সিয়াম, নাইম, প্রতীক, রাসেল, তারপর আমি দেখতে পাচ্ছি আরিশ আলী, তারপর ইশতিয়াক, উদয়, মিতুল, উপমা চক্রবর্তী, তারপর রাফিয়া, ফ্লোরেন্স, আশিক, পিথাগোরাস, তোমরা সবাই সঠিক উত্তরটা আনতে পেরেছো। তো যারা যারা সঠিক উত্তরটা আনতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আরেকটা কথা একটু বলে নিই যে আমরা যদি কোনোভাবে ভরকে শক্তিতে পরিণত করতে পারি তখন অ্যাকচুয়ালি প্রচন্ড অনেক পরিমাণ শক্তি আমরা পাই। একটু আগে আমরা কি ইকুয়েশন লিখেছিলাম? E ইকুয়ালস mc স্কয়ার, এই ইকুয়েশনটা আমরা লিখেছিলাম। তো তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করতে পারি তাহলে টোটাল এতটুকু শক্তি পাবো। তো আরেকটা ইকুয়েশন আমরা লিখে দেই পাশে, যেটা হচ্ছে একটা চলমান বস্তুর টোটাল শক্তি কতটুকু। তো E ইকুয়ালস √m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার, এটা তুমি লিখতে পারো, যেখানে m নট হচ্ছে ওর স্থির ভর বা রেস্ট মাস, আর p হচ্ছে ভরবেগ, p হচ্ছে তার ভরবেগ। তো p কে তুমি চাইলে mv এই আকারে লিখতে পারো, এরকম করে আর কি।
তাহলে এটা হচ্ছে একটা জিনিসের টোটাল এনার্জির ইকুয়েশন। তো আমরা এখান থেকে একটা জিনিস আনতে পারি যে ইকুয়ালস এমসি স্কয়ার। ধরা যাক তুমি 1 গ্রাম মানে কত, 10 টু দি পাওয়ার -3 কেজি, এইটুকু ভরকে শক্তিতে পরিণত করবে। তাহলে দেখো জাস্ট 1 গ্রামকে শক্তিতে পরিণত করলে কি অকল্পনীয় পরিমাণ শক্তি তৈরি হয়। 1 গ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কেজি, তাহলে 0.001 ইন্টু সি স্কয়ার। সি স্কয়ার কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, তাহলে চলে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13। এইটুকুকে আমি শক্তিতে পরিণত করলে পেয়ে যেতাম 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল। অনেক বেশি শক্তি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 13। তাহলে এখান থেকে দেখো আমরা খুব অল্প পরিমাণ ভরকে শক্তিতে পরিণত করতে পারলেও অনেক বেশি পরিমাণ শক্তি পাবো। তো আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, সেখানে ইউরেনিয়াম যেটা থাকে তার কিছুটা ভর শক্তিতে পরিণত হয়। ওই কিছুটা শক্তি থেকেই, কিছুটা ভর থেকেই আমরা অনেক শক্তি পাই, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করি। তো এবার আমি মাঝখানে একটা প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নটার উত্তর দেই। মাঝখানে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, ওই প্রশ্নের উত্তর দেই। তো একটা জীবাণুর কথা বলা হচ্ছিল, যে জীবাণুটাকে রকেটে করে পাঠানো হচ্ছিল আর 1000 দিন পরে পৃথিবীতে ফিরে আসে। তাহলে পৃথিবীতে 1000 দিন যায়, তাহলে আমরা রকেটের ভিতরের টাইমটা বের করে ফেলি এই ইকুয়েশন থেকে। তো পৃথিবীতে কত ছিল, পৃথিবীতে 1000 দিন পার হয়, তাহলে রকেটের ভিতরের সময়টা আমরা বের করে ফেলি। ভি ছিল আমাদের 0.995 সি। তাহলে আমি একটু হিসেবটা করি, হিসাবটা কত হয়, 1000 ইন্টু √1 মাইনাস 0.995 স্কয়ার। তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে এখানে 99.875, 99. এই যে এটা 99.875 ডেজ, যে পৃথিবীতে এতদিন যায়। এবারে আমরা ওই জীবাণুর ব্যাপারে আসি। তো এই কথাটুকু আমরা মনে রাখলাম যে এতদিন সময় যায় রকেটের ভিতরে। কার সময়, রকেটের ভিতরে। রকেটের ভিতরে সময়টা এতটুকু যায়, সেটা আমরা বের করে ফেললাম। ওই জীবাণুটার ব্যাপারে বলা হচ্ছিল যে ওই জীবাণুর সংখ্যা 20 দিনে দ্বিগুণ হয়। তো আমরা একটা ফর্মুলা জানতাম, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, n equals n naught e to the power minus lambda t, এরকম ছিল, যেখানে ল্যামডা ছিল ক্ষয় ধ্রুবক। ক্ষয় হয়ে যেত, কিন্তু জীবাণু কি ক্ষয় হয়ে কমে যায় নাকি বৃদ্ধি পায়? জীবাণু হচ্ছে এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। তাই মাইনাস ল্যামডা না হয়ে প্লাস ল্যামডা হবে, মাইনাস ল্যামডা না হয়ে প্লাস ল্যামডা হচ্ছে। তাহলে এইখানে এক কাজ করো, n নট এর ভ্যালু, n নট যা কিছু হোক সমস্যা নেই, কিন্তু জীবাণুটা 20 দিন পরে কি হয়, দ্বিগুণ হয়। তাহলে এই n এর ভ্যালু হবে টুয়াইস n নট, আর এই t এর ভ্যালু হবে 20। তাহলে এই n এর ভ্যালু টুয়াইস n নট ধরে এবং t এর ভ্যালু 20 ধরে ল্যামডার মানটা বের করে ফেলো। তোমরা ল্যামডার মানটা বের করে আমাকে জানাও, আর আমিও এর মধ্যে ক্যালকুলেটরে করতে থাকি। তাহলে এই ক্যালকুলেশনটা করতে থাকো। তাহলে এই ক্যালকুলেশন করতে করতে আমিও ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে এটা ক্ষয় ধ্রুবক না হয়ে আসলে হয়ে যাবে বৃদ্ধির ধ্রুবক। তাহলে এটা হয়ে যাবে বৃদ্ধির ধ্রুবক। তাহলে আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশনটা করতে চাই, তাহলে আমাদেরকে কি করে নিতে হবে, দেখো আমরা এই n এর জায়গায় ধরে নিলাম টুয়াইস n নট, তাহলে n নট কেটে যাবে। তাহলে এবার তুমি যদি দুই পাশে লন নাও, তাহলে ই চলে যাবে, এটা চলে আসবে। তাহলে এখানে চলে আসবে ln 2, আর এখানে চলে আসবে কি ল্যামডা টি, এটা চলে আসবে। তাহলে এখান থেকে ল্যামডা চলে আসবে ln 2 ডিভাইডেড বাই 20। তাহলে এই ল্যামডার ভ্যালুটা তুমি মাথায় রাখো যে কত আসে, এই ল্যামডার ভ্যালুটা তুমি মাথায় রাখো যে কত আসে। তাহলে ল্যামডার ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নেই। তাহলে দেখো ল্যামডার ভ্যালুটা আমরা বের করে নেই, ln 2 ডিভাইডেড বাই 20, আমরা পেয়ে যাচ্ছি 0.03466, 0.03466। তাহলে দেখো 0.03466, তাহলে এইটা চলে আসলো আমাদের ল্যামডার ভ্যালু। কার ভ্যালু, ল্যামডার ভ্যালু। এবারে এসো আমরা বাকি অঙ্কটুকু করে ফেলতে পারি। তোমাকে বলা হয়েছিল যদি 2টি জীবাণু দিয়ে তুমি পাঠাও, তাহলে আমরা এখানে টি এর ভ্যালু পেলাম হচ্ছে 99.875 ডেজ,
আর এখানে ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম 0.03466 পার ডে পার ডে পার ডে। তাহলে তোমরাও বের করে ফেলতে পেরেছো, আমি দেখতে পাচ্ছি 0.03466। তো এইটুকু আমরা পেলাম। এবারে প্রশ্নটা ছিল হচ্ছে যদি দুইটা জীবাণু দিয়ে আমরা শুরু করি তাহলে শেষে কয়টা জীবাণু পাবো। তাহলে এইরকম n equals n not e to the power lambda t। এবার মান বসাই, আমরা তো ল্যামডার মানও জানি, টি এর মানও জানি, তাহলে n not ও জানি। n not এর জায়গায় হয়ে যাবে 2টি, n not এর জায়গায় হয়ে যাবে 2টি। তো আমি এটা পরের লাইনে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। n equals 2 into e to the power lambda, lambda কত 0.03466, আর t কত ছিল এখান থেকে পেয়েছিলাম 99.875। তাহলে এইটুকু যদি আমি ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেটর থেকে দেখা যাক কি রেজাল্ট আসে। 2 into তারপর আমি দেখতে পাচ্ছি যে e to the power পয়েন্ট, এইটুকু আগে আমি ক্যালকুলেশন করে নেই, 0.03466 into 99.875 এইটুকু, তাহলে আসে 3.46। তো এইটুকু আগে ক্যালকুলেট করে নিলাম কেন, কারণ পাওয়ারে এত বড় মান বসালে ক্যালকুলেটর ভুল রেজাল্ট দিতে পারে, তাই আমরা এইটুকু আগে ক্যালকুলেট করে নিলাম। তো এটা আসবে হচ্ছে 2 e to the power 3.461 এরকম আসে। তাহলে ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটা হবে হচ্ছে e to the power 2 into e to the power 3.461। আচ্ছা, তাহলে দেখো 2 into e to the power 3.461 রেজাল্ট আসলো 63.69 এরকম আসলো। তার মানে অলমোস্ট এতগুলো জীবাণু থাকবে সম্পূর্ণ সময় শেষে। তো আশা করি সবাই এই প্রবলেমটার সলিউশনটা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই এই রেজাল্টটা বের করতে পেরেছো। যেমন দেখতে পাচ্ছি নুরুল আফসার তুমি বের করেছো 63.4 এরকম, অনেকে বের করেছো 63.74, 63.72, জাস্ট পয়েন্টের কিছু পার্থক্য এসেছে, বাট 63 সবার সেম এসেছে। যাদের যাদের এই রেজাল্টটা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এই পর্যন্ত বুঝে করতে পেরেছো বলে। যারা যারা অংশ নিয়েছো এই ক্লাসটাতে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদেরকে এই ওয়েবসাইটটাতে, আমাদের ওয়েবসাইটটাতে ঢুকে কিভাবে এই ক্লাসগুলো করা যায় সেই বিষয়টা দেখিয়ে দেবে তোমাদের রাকিন ভাইয়া। দেখো, জাস্ট দেখো। তো রাকিন, এই জিনিসটা একটু ধরো। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এখন মোবাইলে আমাদের 10 মিনিট স্কুলের সাইটটা দেখতে পাচ্ছি। তো আমাদের সাইটের ঠিকানাটা হচ্ছে 10minuteschool.com। এখানে তুমি ঢুকলে যে মেনুটা দেখতে পাচ্ছ সেখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। যেমন তুমি যদি এইচএসসি নিয়ে আগ্রহী হও তাহলে তুমি এইচএসসি তে ক্লিক করতে পারো, তুমি যদি লাইভ ক্লাসে আগ্রহী হও তাহলে তুমি লাইভ ক্লাসে ক্লিক করতে পারো। তো তুমি যেটা নিয়ে আগ্রহী সেটাতে ঢুকলে, যেমন আমি এখন এইচএসসি প্রিপারেশনে ঢুকলাম এবং এখানে যে কোনো একটা বিষয় তুমি চুজ করতে পারো। ধরা যাক কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তাহলে আমি রসায়ন প্রথম পত্রে ক্লিক করলে এখানে ঢুকে যাবে। এরপর তুমি এখান থেকে চাইলে ক্লাসগুলো একটা একটা করে সিলেক্ট করে এই ক্লাসগুলো করতে পারবে। যেমন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আমি এই ক্লাসটা যদি করতে চাই তাহলে আমি এই ক্লাসটার উপরে ক্লিক করলে এই ক্লাসটা আমার সামনে চলে আসবে। তো এরকম করে তুমি এই ক্লাসগুলো করে তারপর সেই ক্লাসের উপর যে কুইজগুলো সেই কুইজগুলো দিয়ে ফেলতে পারবে এবং কুইজটা দেওয়ার মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার ক্লাসটা করাটা কতটুকু ইফেক্টিভ হয়েছে। তো আমরা আশা করব তোমরা এই 10minuteschool.com আমাদের এই সাইটটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারবে এবং এ থেকে যথেষ্ট উপকৃত হতে পারবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই বেলা এই ক্লাসটা শেষ করছি। তো এরপর তোমাদের সামনে অন্য কোনো চ্যাপ্টারের ফিজিক্স ক্লাস নিয়ে আমরা আবারও হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ক্লাসটাতে যারা যারা জয়েন করলে এবং আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিলে, রেসপন্স দিয়ে আমাদের পুরো ক্লাসটাকে স্মুথলি যেতে দিলে এবং আমাদের সাথে অংশগ্রহণ করলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।